হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে সংবিধানের কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব সংবিধানের উপর। আজকের ভিডিওটি হবে সংবিধানের উপর। ওকে, আর যদি ভিডিওটি তোমরা এই সংবিধানের উপর, আজকে আমি পার্ট 1 করছি সংবিধানের উপর, পার্ট 1 নিয়ে আলোচনা করব। তোমরা যদি এর পার্ট 2 অবশ্যই পেতে চাও, তাহলে কিন্তু আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করো এবং শেয়ার করো। যখনই আমি ভিডিওটিতে 200 লাইক পাবো, তাহলে কিন্তু আমার পরের পার্টটা আমি তোমাদের জন্য অবশ্যই 200 লাইক এবং 2000 ভিউ আমি দেখতে চাই ভিডিওতে, 2000 ভিউ দেখতে চাই। তো এই দুটো যদি কন্ডিশন পূর্ণ হয়, অবশ্যই আমি তোমাদের জন্য পার্ট 2 আমি অবশ্যই আনবো। চলো শুরু করা যাক আজকের পার্ট 1 সংবিধানের উপর। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করবে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা যাক আজকের ভিডিওটি। দেখো, আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলছি। এই কোশ্চেনটাই পরীক্ষায় কিন্তু তোমরা অন্যভাবেও পেতে পারো। ধরো এইভাবে পেতে পারো যে সবচেয়ে বেশি রাজ্য, এইভাবেও তোমরা পেতে পারো যে সবচেয়ে বেশি রাজ্য কোন হাইকোর্টের আওতায় পড়ে। এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমরা পরীক্ষায় পেতে পারো, সবচেয়ে বেশি রাজ্য কোন হাইকোর্টের আওতায় পড়ে। আর এইভাবে পেতে পারো অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে। তাহলে বুঝতে পারছো, তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার খুবই ইজি কোশ্চেন, অ্যান্সার হয়ে যাবে গুয়াহাটি হাইকোর্ট। তোমরা হয়তো অনেকেই জানো গুয়াহাটি হাইকোর্ট। দেখো তোমাদেরকে আরো ডিসকাস করে দিচ্ছি হাইকোর্ট সম্পর্কে। দেখো, এই গুয়াহাটি হাইকোর্ট যেটা 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1948 সালের 1 মার্চ, এটাও কিন্তু মনে রাখতে পারো, 1 মার্চ প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, আর হাইকোর্ট সম্পর্কে তোমাদেরকে এর আগে বলেছিলাম যে হাইকোর্ট 214 থেকে 231 নং ধারা পর্যন্ত যে ধারাগুলো আছে সব হাইকোর্ট সম্পর্কিত ধারা, এগুলো মনে রাখবে এই ধারা সম্পর্কিত। ওকে, আর এছাড়াও টোটাল তোমরা জানো বর্তমান 25টা হাইকোর্ট আছে। তোমরা এটাও কিন্তু মনে রাখবে, বর্তমান 25টা হাইকোর্ট আছে, আশা করি তোমরা জানো। ওকে, আর এছাড়াও তোমরা এই ধরনের কোশ্চেন পেতে পারো যে সবচেয়ে পুরনো হাইকোর্ট কোনটা। এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো, সবচেয়ে পুরনো হাইকোর্ট তোমরা নিশ্চয়ই জানো পুরনো হাইকোর্ট কোনটা। পুরনো হাইকোর্ট সবচেয়ে কলকাতা হাইকোর্ট হলো সবচেয়ে পুরনো হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। কবে প্রতিষ্ঠা হয়েছে সেটাও মনে রাখো, কলকাতা। ওকে, কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছে 1862 সালে, 1862 সালের 2 জুলাই, এটা মনে রাখো, 1862 সালের 2 জুলাই কলকাতা হাইকোর্ট। আর পুরনো বলতে 1862 সালেই তোমরা জানো আর একটা হয়েছে, সেটা হলো বোম্বে। তোমরা নিশ্চয়ই জানো কলকাতা, বোম্বে আর মাদ্রাজ, এই তিনটে একই সাথে তাহলে মনে রাখতে পারো। তিনটেই কিন্তু 1862 সালে, কিন্তু কলকাতাটা আগে হয়েছে, তারপর হয়েছিল বোম্বে, অর্থাৎ বোম্বে হয়েছিল 14ই আগস্ট, একই সঙ্গে তাহলে মনে রাখতে পারবে। আর মাদ্রাজ হয়েছিল 15ই আগস্ট, তাহলে তিনটে একই সঙ্গে মনে রাখো। এর তো পুরনো হাইকোর্ট গেল। পুরনো হাইকোর্টের মধ্যে এই তিনটে হাইকোর্ট হলো সবচেয়ে পুরনো হাইকোর্টের মধ্যে পড়ে। আর তোমরা জানো লাস্ট নতুন যে হাইকোর্ট হলো, সেটা তো তোমরা সকলেই জানো, নতুন হাইকোর্ট যেটা হয়েছে সেটা হলো অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। অন্ধ্রপ্রদেশ, আর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট নতুন হয়েছে। আর এটা তোমরা জানো 2019 সালে হয়েছে, এটা তো সকলেই জানো 1 জানুয়ারি হয়েছে। ওকে, আর এছাড়াও এই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নতুন বিচারপতিও হয়েছে রিসেন্টলি, এটা কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে তোমাদের আগের ভিডিওতেও হয়তো বলেছিলাম। তার নাম, নতুন যে বিচারপতি হয়েছে তার নাম বিক্রম নাথ, এটা মনে রাখো, তার নাম বিক্রম নাথ। ওকে, তাহলে এই তথ্যগুলো সবগুলো তথ্য মনে রাখো। আর তোমাদের কাছে তাহলে একটা কোশ্চেন রেখে যাই যে গুয়াহাটি হাইকোর্ট সম্পর্কে কোশ্চেন রেখে যাই, গুয়াহাটি হাইকোর্টের এখন প্রধান বিচারপতি কি আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। আর আরেকটা তথ্য এখান থেকে তোমাদেরকে যেটা বললাম, সেটা হলো তোমাদেরকে বললাম যে সবচেয়ে বেশি রাজ্য গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে পড়ে। তো সবচেয়ে বেশি রাজ্য এটাও মনে রাখো, তাহলে 4টে রাজ্য এই গুয়াহাটি আন্ডারে পড়ে, গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে 4টে রাজ্য। সেই 4টে রাজ্য কি কি? 4টে রাজ্যের মধ্যে প্রথমে পড়ে অরুণাচল প্রদেশ, তোমাদেরকে যেটা কোশ্চেনের মধ্যে রয়েছে, অরুণাচল প্রদেশ। 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে রয়েছে আসাম, এগুলো মনে রাখো তাহলে একই সঙ্গে। 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে মিজোরাম, 3 নম্বরে রয়েছে মিজোরাম, এবং 4 নম্বরে কি রয়েছে? 4 নম্বরে রয়েছে নাগাল্যান্ড। তাহলে একই সঙ্গে এটাও তোমরা মনে রাখো, 4 নম্বরে রয়েছে নাগাল্যান্ড। 4টে রাজ্য এই হাইকোর্টের আন্ডারে পড়ে, সবচেয়ে বেশি রাজ্য। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, দীর্ঘ সময় লোকসভার স্পিকার কে ছিলেন? দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এ ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো, লোকসভার স্পিকার নিয়ে বলছে। তো দীর্ঘ সময় অর্থাৎ সবচেয়ে বেশি সময় ছিল। আর লোকসভার স্পিকার সম্পর্কে তোমাদের আরো তথ্য জেনে রাখা প্রয়োজন, যেমন স্পিকারের সম্পর্কে জানতে গেলে তোমরা নিশ্চয়ই জানো 93 অর্থাৎ 93তম ধারাতে স্পিকার সম্পর্কে বলা আছে। ওকে, 2 নম্বর তথ্য মনে রাখো যে স্পিকারকে শপথ বাক্য কে পাঠ করায়, এ ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো। স্পিকারকে শপথ বাক্য পাঠ করায় তোমরা জানো নিশ্চয়ই, কি রাষ্ট্রপতি হবে। ওকে, এছাড়াও স্পিকার যদি পদত্যাগ দিতে চাই তাহলে কার কাছে দেবে, এই ধরনের কোশ্চেন হতে পারে। স্পিকার যদি পদত্যাগ দিতে চাই
তাহলে কিন্তু দেবে ডেপুটি স্পিকারের কাছে। এটা কিন্তু ভালো করে মনে রাখো, ডেপুটি স্পিকারের কাছে স্পিকার পদত্যাগ দিতে চাইলে ডেপুটি স্পিকারের কাছে দেবে। স্পিকারের ন্যূনতম বয়স কত লাগে সেই ধরনের কোশ্চেন হতে পারে, ন্যূনতম বয়স 25। এগুলো সব ছোট ছোট কোশ্চেন, দেখো এক একটা কোশ্চেন হয়ে যায়, আমি তোমাদেরকে যতগুলো ডিসকাস করে দিই। দেখো নেক্সট কোশ্চেন যদি হয় স্পিকার সম্পর্কে, যেমন স্পিকারের জন্য ন্যূনতম বয়স 25 বছর, কার্যকাল কত সেই ধরনের কোশ্চেন হতে পারে। কার্যকাল তোমরা নিশ্চয়ই জানো 5 বছরের জন্য কার্যকাল হয়। ওকে, আর এছাড়াও আর যদি বলো, দেখো দীর্ঘ সময় যদি বলো তাহলে দীর্ঘ সময় অ্যান্সার কি হয়ে যাবে, দীর্ঘ সময় হয়ে যাবে বলরাম জাখর। মনে রাখো বলরাম জাখর হলো দীর্ঘ সময় আমাদের স্পিকার ছিল, বলরাম জাখর। খুব ভালো মনে রাখো, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তার টাইম পিরিয়ডটা তাহলে মনে রাখতে পারো 1980 সাল থেকে 1989 সাল পর্যন্ত ছিল, অর্থাৎ 9 বছর আমাদের স্পিকার ছিল বলরাম জাখর, 9 বছর। ওকে, আর এর পরবর্তীতে এইরকম কোশ্চেন হতে পারে, এটা যেমন দীর্ঘ সময় দিল, সেরকম আর কি কোশ্চেন হতে পারে, সেরকম কোশ্চেন হতে পারে যেমন প্রথম স্পিকারের নাম কি, এ ধরনের কোশ্চেন হতে পারে। তোমরা নিশ্চয়ই সকলেই জানো প্রথম স্পিকার, এটা তো খুব ইজি কোশ্চেন, জি.ভি. মাভালকার। সবাই নিশ্চয়ই এটা জানো, জি.ভি. মাভালকার। জি.ভি. মাভালকার হলো আমাদের প্রথম স্পিকার। ওকে, আর এছাড়াও কি ধরনের কোশ্চেন হতে পারে, প্রথম মহিলা দিতে পারে, তোমরা নিশ্চয়ই এটাও পেতে পারো। প্রথম মহিলা তো সকলেই জানো, মীরা কুমার। প্রথম মহিলা স্পিকার হলো মীরা কুমার। মীরা কুমার হলো প্রথম মহিলা স্পিকার। এছাড়াও দিতে পারে প্রথম বাঙালি, দিতে পারে প্রথম বাঙালি স্পিকার। এ ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। প্রথম বাঙালি স্পিকার তার নাম কি, সোমনাথ চট্টোপাধ্যায়। এ ধরনের নামটা মনে রাখো, সোমনাথ চট্টোপাধ্যায়। সবচেয়ে কম সময় যদি বলে, এটা তো সবচেয়ে বেশি সময় জানলে বলরাম জাখর। তো এই ধরনের কোশ্চেন দিতে পারে, সবচেয়ে কম সময় আমাদের স্পিকার কে ছিল, সবচেয়ে কম সময়। তো কম সময় হলে তার নাম কি হয়ে যাবে, তার নাম হবে নীলম সঞ্জীব রেড্ডি। এটাও মনে রাখো একই সঙ্গে, নীলম সঞ্জীব রেড্ডি হলো সবচেয়ে কম সময় স্পিকার ছিল। ওকে, তাহলে সব তথ্যগুলোই মনে রাখো, প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে। দেখো খুব ইজি কোশ্চেন, আশা করবো এই কোশ্চেন তো সকলেই অ্যান্সার করে ফেলেছে অলরেডি। শপথ বাক্য পাঠ করান কে? দেখো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে মনে রাখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। ওকে, আর এছাড়াও একই সঙ্গে তাহলে এই তথ্যটা মনে রাখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে তো শপথ বাক্য পাঠ করেন। এটা কত নাম্বার ধারাতে বলা আছে, এটা 60 নাম্বার ধারাতে বলা আছে। এটাও মনে রাখো 60 নং ধারাতে রাষ্ট্রপতির শপথ বাক্যের কথা বলা আছে, শপথ বাক্য পাঠ করার কথা বলা আছে 60 নং ধারাতে। ওকে, আর এছাড়াও তোমরা নিশ্চয়ই জানো 54 নং ধারাটা মনে রাখো, 54 নং ধারাতে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা আছে, 54 নং ধারাতে। আর শপথ বাক্য তো জেনে গেলে, আর 61টা মনে রাখো, 61 নং ধারাতে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা আছে। এটাও মনে রাখো একই সঙ্গে, ইমপিচমেন্টের কথা বলা আছে, ইমপিচমেন্টের কথা বলা আছে কত, 61তে বলা আছে। ওকে, আর এছাড়াও আর একটা তোমাদের এখানে কোশ্চেন আমি বলবো, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি অনুপস্থিত থাকে, সেই সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি অনুপস্থিত থাকে তাহলে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাবে? তখন সুপ্রিম কোর্টের যে প্রবীণ বিচারপতি থাকবে, সবচেয়ে, এটা মনে রাখো, সুপ্রিম কোর্টের সবচেয়ে যে প্রবীণ বিচারপতি থাকবে তখন কিন্তু সেই বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবর্তমানে অনুপস্থিতিতে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাবে? তখন অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি। এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। আর এছাড়া তোমরা জানো রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর ন্যূনতম লাগে, এটা তো সকলেই জানো, 35 বছর। ওকে, আর এছাড়াও আর একটা তথ্য মনে রাখো, রাষ্ট্রপতি যদি পদত্যাগ দিতে চায় তাহলে কার কাছে দেবে, সেটাও কত গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। রাষ্ট্রপতি পদত্যাগ দিলে উপরাষ্ট্রপতির কাছে দেবে, এটাও একই সঙ্গে মনে রাখো, উপরাষ্ট্রপতির কাছে কিন্তু পদত্যাগ দেবে। আর তোমরা জানো প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, এটা সকলেই জানো, রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি। প্রথম মুসলিম রাষ্ট্রপতি, এই ধরনের কোশ্চেন দিতে পারে। প্রথম মুসলিম রাষ্ট্রপতি তোমরা সকলেই জানো জাকির হোসেন হলো প্রথম মুসলিম রাষ্ট্রপতি। আর প্রথম মহিলা হলো, তোমরা জানো প্রথম মহিলা হলো প্রতিভা পাটিল হলো প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর বর্তমান তোমরা জানো রামনাথ কোবিন্দ, এই রামনাথ কোবিন্দটা মনে রাখো, রামনাথ কোবিন্দ বর্তমান রাষ্ট্রপতি। আর এটা হলো আমাদের 14তম রাষ্ট্রপতি, এটাও কিন্তু মনে রাখো, 14তম রাষ্ট্রপতি হলো রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ
কত কবে থেকে রয়েছে সেটা মনে একটা হলো রামনাথ কোবিন্দ 25শে জুলাই থেকে রয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। 25শে জুলাই 2017 থেকে রামনাথ কোবিন্দ বর্তমানে আমাদের 14তম রাষ্ট্রপতি রয়েছে। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সরকার পদে আসীন ব্যক্তিদের দুর্নীতি দমনের জন্য বিলকে কি বলা হয়? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একটা বিল নিয়ে কোশ্চেন। তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে লোকপাল বিল। লোকপাল বিল, দেখো লোকপাল বিলটা খুব গুরুত্বপূর্ণ একটা বিল। দেখো এই বিলটা কবে কার্যকারী হয় সবার প্রথমে সেটা মনে রাখো। কার্যকারী হয় কবে? দেখো কার্যকারী হয় 2013 সালে। 2013 সালে কার্যকারী হয় এবং 18ই ডিসেম্বর, এটা মনে রাখতে হবে, 18ই ডিসেম্বর কার্যকারী হয়। ওকে, এই বিলটার কনসেপ্ট অর্থাৎ প্রথম ধারণা কি এনেছিল সেটা মনে রাখো। কিন্তু প্রথম ধারণা এনেছিল আইনমন্ত্রী, সেটার নামও মনে রাখো। প্রথম ধারণা, পরীক্ষায় এই ধরনের কোশ্চেনও পেয়ে যেতে পারো। প্রথম ধারণা এনেছিল আইনমন্ত্রী, তার নাম অশোক কুমার সেন, এটা মনে রাখো, তার নাম অশোক কুমার সেন। অশোক কুমার সেন প্রথম ধারণা আনে। ওকে, প্রথম লোকসভায় কে পেশ করে এটাও মনে রাখো। লোকসভায় প্রথম পেশ করেছিল, তার নাম কি? তার নাম ছিল শান্তিভূষণ, এটাও মনে রাখো, তার নাম শান্তিভূষণ। এই শান্তিভূষণ মনে রাখো 1969 অর্থাৎ 69-এ প্রথম লোকসভায় পেশ করেছিল। কিন্তু লোকসভায় এটা পাস হয়ে গেছিল, কিন্তু রাজ্যসভায় এটা পাস হয়নি বলে এই সময় কার্যকারী হয়নি। এবং দেখো 1969 থেকে 2013 পর্যন্ত কন্টিনিউ লোকসভায় পাস হয়েছে, কিন্তু রাজ্যসভায় পাস হয়নি। অবশেষে 2013-তে পাস হলো এবং কার্যকারী হলো। তো খুব গুরুত্বপূর্ণ বিলটা, তোমরা সকলেই মনে রাখবে, কেন্দ্রীয় সরকার পদে আসীন ব্যক্তিদের দুর্নীতি দমনের জন্য লোকপাল বিল। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, 80 নং অর্থাৎ 80 নম্বর আর্টিকেলের মাধ্যমে কি বলা আছে? দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 80 নং অর্থাৎ 80 নং আর্টিকেলে কি বলা আছে? দেখো 80 নম্বর আর্টিকেলে বলা আছে রাষ্ট্রপতি, এটা মনে রাখো খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। রাষ্ট্রপতি রাজ্যসভায় যে 12 জন নিযুক্ত করেন, রাজ্যসভায় যে 12 জন নিযুক্ত করেন সেইটাই বলা আছে 80 নম্বর আর্টিকেল। 12 জন নিযুক্ত করেন সেটাই বলা আছে 80 নম্বর আর্টিকেলের মাধ্যমে। আর তোমরা জানো রাজ্যসভায় টোটাল সদস্য সংখ্যা 250, যার মধ্যে 238 রাজ্য থেকে যায় এবং 12 জন নিযুক্ত করেন। কিন্তু বর্তমানে কতজন? 245 জন সদস্য সংখ্যা। এছাড়াও রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয়, তোমরা নিশ্চয়ই জানো স্থায়ী কক্ষ বলে। আর এছাড়াও প্রেসিডেন্ট নিয়ে, রাষ্ট্রপতি নিয়ে যে আর্টিকেল গুলো তোমাদের মনে রাখতে হবে সেটা তোমাদেরকে এর আগে বলেছিলাম। 54 নম্বর আর্টিকেলের মাধ্যমে নির্বাচন, এটাও কিন্তু বলেছিলাম, নির্বাচন হয় 54। এছাড়াও বলেছিলাম 60টা মনে রাখো। 60 নং আর্টিকেলের মাধ্যমে কি বলা আছে? শপথ গ্রহণের কথা বলা আছে। আর এছাড়াও 61টাও মনে রাখো, একই সঙ্গে 61 ইমপিচমেন্টের কথা বলা আছে এবং 72টা মনে রাখো, 72তে ক্ষমা প্রদানের কথা বলা আছে। এই ধরনের আর্টিকেল গুলো মনে রাখো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বিধানসভার অধিবেশন কে ভেঙে দিতে পারেন? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বিধানসভার অধিবেশন ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রীর পরামর্শে, মনে রাখো, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল, এটা মনে রাখো, রাজ্যপাল কি বিধানসভার অধিবেশন ভেঙে দিতে পারে। ওকে, আর বিধানসভার গঠন কত নাম্বার ধারাতে বলা আছে সেটা মনে রাখো। বিধানসভার গঠন 170 নম্বর ধারাতে বলা আছে। এই ধারাগুলো তোমরা মনে রাখবে, কারণ ধারাগুলো পরীক্ষায় কিন্তু চলে আসে। 170 নম্বর ধারাতে বিধানসভার গঠনের কথা বলা আছে। আর এটা কত নাম্বার পার্টের মধ্যে পড়ে? পার্ট 6 এর মধ্যে পড়ে, সেটাও মনে রাখবে। আর বিধানসভাকে তোমরা জানো, বিধানসভাকে নিম্নকক্ষ বলে, ঠিক লোকসভার মতোই নিম্নকক্ষ বলে বা অস্থায়ী কক্ষ বলে, অস্থায়ী কক্ষ বলা হয় বা নিম্নকক্ষ বলা হয়। ওকে, আর এছাড়া বিধানসভার সদস্য হওয়ার জন্য তোমাদের বলেছিলাম 25 বছর, ন্যূনতম 25 বছর হতে হয় বিধানসভার সদস্য হওয়ার জন্য। আর তোমরা জানো রাজ্যের আইনসভা 3টে নিয়ে গঠিত। রাজ্যের আইনসভা তোমরা জানো, রাজ্যপাল, বিধানসভা। রাজ্যের আইনসভা রাজ্যপাল, বিধানসভা, তোমাদেরকে বলেছিলাম এর আগে, বিধানসভা এবং বিধান পরিষদ নিয়ে গঠিত। বিধান পরিষদ নিয়ে গঠিত হলো রাজ্য আইনসভা। যেমন কেন্দ্রের হয় লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি, ঠিক রাজ্যের আইনসভা এই 3টে নিয়ে গঠিত। ওকে, আর তোমরা জানো বিধানসভা প্রত্যেকটা রাজ্যেই আছে, কিন্তু বিধান পরিষদ 7টা রাজ্যতেই আছে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, এ ধরনের তথ্যগুলো সব মনে রাখো। আর তোমরা জানো যে বিধানসভার সদস্য সংখ্যা 500-র বেশি হতে পারে না এবং 60-এরও কম হতে পারে না। তোমাদেরকে এর আগে বলেছিলাম সদস্য সংখ্যা, কিন্তু 4টে রাজ্যে 60-এর কমও আছে, তোমরা নিশ্চয়ই জানো, তোমাদেরকে বলেছিলাম। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, মণিপুরি জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হয় কত সালে? দেখো মণিপুরি জাতীয় ভাষা তোমরা নিশ্চয়ই জানো। আর আমাদের সংবিধানে কতগুলো ভাষা আছে তোমরা নিশ্চয়ই জানো। সংবিধানে আমাদের 22টা ভাষা আছে মোট, 22টা ভাষা। সবার প্রথমে কটা ভাষা ছিল সেটাও মনে রাখতে পারো। প্রথমে কিন্তু
14টা ভাষা ছিল, এটাও কিন্তু মনে রাখো। প্রথমে 14টা ভাষা ছিল, পরে অ্যাড করতে করতে এখন বর্তমানে কটা হয়েছে, 22টা হয়েছে। তো মণিপুরি ভাষা কবে গ্রহণ করা হয়েছে, কত সালে গ্রহণ করা হয়েছে সেখানে কোশ্চেন। দেখো মণিপুরি ভাষা গ্রহণ করা হয়েছে 1992 সালে, 1992 সালে। দেখো শুধু মণিপুরি না, মণিপুরির সাথে আরো দুটো ভাষা অ্যাড করা হয়েছিল। তো আমি এখানে শুধু মণিপুরি, দেখো মণিপুরির সাথে সেই সময় একই সঙ্গে নেপালি যুক্ত করা হয়েছিল, নেপালির সঙ্গে আর কি যুক্ত করা হয়েছিল, কোঙ্কনি, এটাও মনে রাখতে পারো, কোঙ্কনি ভাষা অ্যাড করা হয়েছিল। তাহলে একই সঙ্গে এই তিনটে ভাষা 1992 সালে অ্যাড করা হয়েছিল। আর কততম সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল সেটা মনে রাখতে পারো, 71 নাম্বার সংশোধনীর মাধ্যমে। এটাও গুরুত্বপূর্ণ। 71 নাম্বার সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল। ওকে, এছাড়াও আরেকটা মনে রাখো, সিন্ধি ভাষাটা একই সঙ্গে, তাহলে মনে রাখো সিন্ধি ভাষাটা। তো সিন্ধি ভাষা কবে অ্যাড করা হয়েছিল, সিন্ধি ভাষা এর আগে অ্যাড করা হয়েছিল, সেটা মনে রাখো। সিন্ধি ভাষা 1967 সালে অ্যাড করা হয়েছিল, 1967 সালে সিন্ধি ভাষা অ্যাড করা হয়েছিল। আর এটা কততম সংবিধানের সংশোধনীর মাধ্যমে হয়েছিল, এটা 21তম সংশোধনীর মাধ্যমে। তো একই সঙ্গে দুটোই তোমরা মনে রাখো। 21তম সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষা অ্যাড করা হয়েছিল, যেটা 1967 সালে। আর 71 নাম্বার সংশোধনীর মাধ্যমে মণিপুরি, নেপালি, কোঙ্কনি ভাষা অ্যাড করা হয়েছিল, যেটা 1992 সালে। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, স্পিকারের অনুপস্থিতিতে জয়েন্ট সেটিং এর অধ্যক্ষ কে করবে। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, স্পিকারের অনুপস্থিতিতে জয়েন্ট সেটিং। দেখো সবার প্রথমে এটা মনে রাখো, জয়েন্ট জয়েন্ট সেটিং বলতে কি বুঝি, জয়েন্ট সেটিং বলতে বোঝানো হয় যৌথ অধিবেশন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যৌথ অধিবেশন কখন ডাকা হয় প্রেসিডেন্টের দ্বারা। আর যৌথ অধিবেশন কত নাম্বার আর্টিকেলে বলা আছে সেটাও কিন্তু মনে রাখবে। যৌথ অধিবেশন আর্টিকেল 108-এ বলা আছে, এটা মনে রাখো, 108 নাম্বার আর্টিকেলের মাধ্যমে যৌথ অধিবেশনের কথা বলা আছে। আর এই যৌথ অধিবেশনের প্রথমে প্রথমে তোমরা জানো অধ্যক্ষ করে স্পিকার, অধ্যক্ষ করে, তোমরা তো সকলে বুঝতে পারছো। তো স্পিকার যদি অনুপস্থিত থাকে, কোনো কারণে স্পিকার যদি অনুপস্থিত থাকে, তাই সেক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে ডেপুটি স্পিকার করে, এটা মনে রাখো। সেক্ষেত্রে ডেপুটি স্পিকার করে। ডেপুটি স্পিকার যদি ডেপুটি স্পিকারও যদি অনুপস্থিত থাকে, সেটা মনে রাখো, তখন কে অধ্যক্ষ করে, তখন ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান করে, এটা মনে রাখো। রাজ্যসভার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান করে। দেখো এখান থেকে একটা কোশ্চেন হয়, সেটা মনে রাখো, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। দেখো এই সময় রাজ্যসভার চেয়ারম্যান কেন করবে না, এই ধরনের কোশ্চেনও হতে পারে। রাজ্যসভার রাজ্যসভার চেয়ারম্যান কেন করবে না, দেখো রাজ্যসভার চেয়ারম্যান কেন করবে না, কারণ রাজ্যসভার চেয়ারম্যান, তোমরা জানো রাজ্যসভার চেয়ারম্যান লোকসভা এবং রাজ্যসভা, এটা মনে রাখো। রাজ্যসভার যে চেয়ারম্যান হয় সে লোকসভা বা রাজ্যসভা কোনোটারই মেম্বার না, কোনোটারই মেম্বার না। তোমরা নিশ্চয়ই জানো এটা কোনোটারই মেম্বার না, এর জন্য এই ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান এক্ষেত্রে অধ্যক্ষ করতে পারবে না। ওকে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানও যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে কে কে করবে, দেখো সেক্ষেত্রে এই জয়েন্ট সেটিং অর্থাৎ যৌথ অধিবেশন থেকেই একজন মেম্বার সিলেক্ট করবে। ঠিক আছে, একজন মেম্বার সিলেক্ট করবে কোথা থেকে, এই যৌথ অধিবেশন থেকে, এবং তাকে অধ্যক্ষ বানানো হবে। ওকে, আশা করি কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, ডেপুটি স্পিকারের কথা কত নাম্বার ধারাতে উল্লেখ করা আছে। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ধারা নিয়ে কোশ্চেন। তো ডেপুটি স্পিকারের কথা কত নাম্বার ধারাতে বলা আছে, এটা অ্যান্সার হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে 93, অর্থাৎ 93তম ধারাতে ডেপুটি স্পিকারের কথা বলা আছে। আর এটা মনে রাখো 93তম ধারাতে শুধু ডেপুটি না, স্পিকারের কথাও বলা আছে, এটা কিন্তু মনে রাখো। স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটোই দুটোই 93-তে বলা আছে, ডেপুটি স্পিকার এই দুটোই 93তম ধারাতেই বলা আছে। আর এর পরের নাম্বার ধারাটাও মনে রাখো, একই সঙ্গে 94টাও মনে রাখো। 94তে কি বলা আছে, স্পিকার এবং ডেপুটি স্পিকারের অপসারণের কথা বলা আছে। অপসারণ, এই ধরনের কোশ্চেন তোমরা জানো প্রায় পেয়ে যাবে। অপসারণ বা পদত্যাগ একই সঙ্গে মনে রাখতে পারো। অপসারণ বা পদত্যাগ এই 94-এ বলা আছে। 94-এ স্পিকার এবং ডেপুটি স্পিকারের অপসারণ বা পদত্যাগের কথা বলা আছে। আর স্পিকার তোমরা জানো বর্তমান 17তম স্পিকার চলছে, সেটাও মনে রাখতে পারো। বর্তমানে 17তম স্পিকারকে সুমিত্রা মহাজন চলছে, সুমিত্রা মহাজন। আর তোমরা জানো সুমিত্রা মহাজন হলো ভারতের সেকেন্ড সেকেন্ড মহিলা স্পিকার, এটা নিশ্চয়ই তোমরা জানো। সেকেন্ড মহিলা স্পিকার হলো সুমিত্রা মহাজন। প্রথম ছিল মীরা কুমার, আর সেকেন্ড হয়েছে সুমিত্রা মহাজন। ওকে, আর তোমরা জানো স্পিকারের ন্যূনতম বয়স 25 বছর হতে হয়, ন্যূনতম বয়স 25 বছর, এবং কার্যকাল 5 বছরের জন্য হয়, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। ওকে,
এটা তো গেল সুমিতা মহাজন বর্তমান স্পিকার রয়েছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে বর্তমান ডেপুটি স্পিকার কে আছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে বর্তমান ডেপুটি স্পিকার কে আছে। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো আজকে তোমাদের জন্য যে দুটো কোশ্চেন আমি রেখে যাচ্ছি, দুটো কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার করবে, আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার পেতে চাই। ওকে, প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় সংবিধানে ডিসেস শব্দটির সাহায্যে কি বোঝানো হয়? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ডিসেস শব্দটি, এই শব্দটির সাহায্যে কি বোঝানো হয় ভারতীয় সংবিধানে? প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করবে। এবং দ্বিতীয় কোশ্চেনটা তো খুবই ইজি কোশ্চেন এটা। দেখো কততম সংবিধান সংশোধনীতে ভোটার বয়স কমানো হয়েছে? তোমরা জানো ভোটার বয়স আগে কত ছিল? আগে 21 ছিল, পরে কত করা হয়েছে? 18 করা হয়েছে। তো 21 থেকে 18 করা হয়েছে কত নাম্বার সংশোধনীতে, এবং সেই সংশোধনী কত সালে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের ফ্রেন্ডসকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, গুড বাই। Thank you for watching my video. If you not subscribe yet, please subscribe, and if you like the video, please share.